গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরায় একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে 7ই জানুয়ারি 2025 মঙ্গলবার। আমি এখন রয়েছি বিষ্ণুপুরে। আমরা আজকে পুরো বিষ্ণুপুরটা ঘুরে দেখব, মন্দিরনগরী বিষ্ণুপুর। গতকাল আমরা চুঁচড়ো থেকে মোটরসাইকেল চালিয়ে কামারপুকুরে এসে পৌঁছেছি। প্রথমেই যোগীদের শিব মন্দির আমরা দর্শন করলাম। তারপর ঠাকুরের জন্মস্থান ঢেঁকিশালের উপর নির্মিত মন্দির, ঠাকুরের মাটির বাড়ি, খড়ের চাল দেওয়া এবং ঠাকুরের নিজের হাতে পোঁতা আম গাছ আমরা দর্শন করে নিয়েছিলাম। তারপরে মঠ থেকে বেরিয়ে আমরা মঠের উল্টো দিকে হালদার পুকুর দর্শন করলাম। তারপর আমরা মঠের ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। পর আমরা একটা হোটেল ভাড়া করে নিয়েছিলাম, আমরা দুদিন কামারপুকুরে থাকবো বলে। এরপর আমরা একটা টোটো ভাড়া করে প্রথমে সত্যিনাথ পাইনের বাড়ি, তারপর লাহাদের বিষ্ণু মন্দির, বালক গদাধরের পাঠশালা, লাহাবাবুদের রাসমঞ্চ, পার্বতীনাথ শিব মন্দির, ধনী কামারিনীর মন্দির, বিখ্যাত কামারপুকুর গোপেশ্বর শিব মন্দির ও চিনু শাখারির বাড়ি আমরা দেখে নিয়েছিলাম। তারপর আমরা কামারপুকুর থেকে 5 কিলোমিটার দূরে গড়মান্দারণ পার্ক পুরোটা ঘুরে দেখলাম। পর গড়মান্দারণের উপরে যেখানে দুর্গ ছিল আমরা সেইখানে উঠেছিলাম। সেখানে উঠে ইসমাইল গাজীর সমাধি মন্দির দেখলাম। এরপর আমরা দেড়গ্রাম চলে গেছিলাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাস্তুভিটা দেখতে। আমরা সেখান থেকে বাস্তুভিটা দেখে রাত্রিরে কামারপুকুরে এসে কামারপুকুরেই হোটেলে রাত্রি থেকেছিলাম। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে আমরা কামারপুকুর থেকে মোটরসাইকেল নিয়ে কোতুলপুর হয়ে প্রথমেই আমরা বনলতা রিসর্টে চারিদিকটা ঘুরে দেখলাম। বনলতা রিসর্ট থেকে বেরিয়ে আমরা জয়পুর জঙ্গলের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আমরা বিষ্ণুপুর পৌঁছেছিলাম। কিভাবে পাবলিক ট্রান্সপোর্টে বিষ্ণুপুর আসবেন, বিষ্ণুপুরে কী কী দর্শনীয় স্থান দেখার আছে, পোড়ামাটির সামগ্রী কোথা থেকে কিনবেন, সব কিছুই এই ভিডিওতে জানাবো। বিষ্ণুপুরের ভিডিওটা একটু বড় হতে পারে কারণ সমস্ত মন্দিরগুলো আমরা ঘুরে দেখব, তাই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে বিষ্ণুপুরের ভিডিও আজকে শুরু করি। গেটওয়ে অফ বিষ্ণুপুর, আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি। আমরা বিষ্ণুপুর বাইক নিয়ে পৌঁছে গেছি। আপনারা কিভাবে বিষ্ণুপুর আসবেন, সকালে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা 6:28 ছাড়ে, তাছাড়াও শালিমার থেকে 7:45 আরণ্যক এক্সপ্রেস, এই দুটো ট্রেনে আপনারা বিষ্ণুপুর চলে আসতে পারেন। তাহলে সকাল 11টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর সেখান থেকে একটা টোটো ভাড়া করে পুরো বিষ্ণুপুর আপনারা ঘুরে নিতে পারেন। তাছাড়াও এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস ছাড়ে বিষ্ণুপুরের উদ্দেশ্যে। মন্দিরনগরী বিষ্ণুপুরের প্রথম মন্দির রাধা বিনোদ মন্দির দিয়ে আমরা আমাদের বিষ্ণুপুর ভ্রমণ শুরু করলাম। বিষ্ণুপুরের দুটি আটচালা শ্রেণীর মন্দিরের মধ্যে পূর্বমুখী রাধা বিনোদ মন্দির বিশেষ উল্লেখযোগ্য। এখানের উপরের চারচালা ও নিচের চারচালার মধ্যে ব্যবধান কম হওয়ার জন্যে মন্দিরটি কিছুটা খর্বাকৃতি ও চারচালা মন্দিরের মতো দেখতে লাগে। বিবিধ প্রকারের উৎকৃষ্ট টেরাকোটার নকশা সম্পূর্ণ মন্দির জুড়েই রয়েছে। উৎসর্গলিপি অনুযায়ী 1659 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহের মহর্ষি মাণিক্যবর্ষী এটি প্রতিষ্ঠা করেছিলেন। আমি পুরো মন্দিরটা ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর অপূর্ব টেরাকোটার কাজ। যদিও আমার এই পুরনো মোবাইল ক্যামেরায় কতটা ছবি ভালো আসছে আমি জানি না, তবে আমি যতটা পাচ্ছি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পুরো মন্দিরটা আর মন্দিরের টেরাকোটার কাজগুলো আপনাদের দেখাবার চেষ্টা করছি। এইটা মন্দিরের গর্ভগৃহ, আমরা ভেতরটাও দেখব। চলুন তাহলে ভেতরটাও দেখা যাক। রাধা বিনোদ মন্দির
হাই রোডের কাছাকাছি বলে অনেকেই এই মন্দিরটা আসে না। আমি ইউটিউবেও খুব একটা এর ভিডিও দেখিনি, কিন্তু গুগলে এর দেখতে পেয়ে আমি এই জন্যে এই মন্দিরটা থেকেই প্রথমে শুরু করলাম। ভেতরে একটা কাঠের সিংহাসনে এখন রাধা বিনোদ শুয়ে রয়েছেন। রাধা বিনোদ মন্দির দর্শনের পর আমরা এরপরে চলে এসেছি বিষ্ণুপুরের মদন মোহন মন্দিরের সামনে। এটাই মদন মোহন মন্দির, বিষ্ণুপুরের নগর দেবতা এই মদন মোহন এখানকার সবচেয়ে বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মদন মোহন মন্দির। আমরা এবার পুরো ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করব। মল্লরাজ দুর্জন সিংহ 1694 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সামনে এটা নহবতখানা, আর নহবতখানা পেরিয়ে এই সামনেই মদন মোহনের একরত্ন মন্দির, পঞ্চরত্ন মন্দির ও জোরবাংলার মতো এটাও খুব সুন্দর টেরাকোটার কাজ আছে। আর ঠিক তার সামনে এটা নাট মন্দির, নাট মন্দিরেও অপূর্ব টেরাকোটার কাজ। আমি যতটা পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি। কথিত আছে বর্গী আক্রমণের সময় যখন ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গীরা বিষ্ণুপুর আক্রমণ করেছিল, তখন স্বয়ং মদন মোহনই দলমাদল কামান থেকে গোলা দেগে বর্গীদের দমন করেছিলেন। সেই জন্য এই মন্দির বিখ্যাত। আমি মদন মোহনের বিগ্রহ দূর থেকেই দেখাবার চেষ্টা করছি। মন্দিরে ওঠা নিষেধ। মন্দিরের বাইরেই প্রচুর দোকানে এরকম পোড়ামাটির সামগ্রী বিক্রি হচ্ছে। আমরা সেই সব পোড়ামাটির সামগ্রীগুলো একটু দেখলাম। আমরা দু একটা সামগ্রীও এখান থেকে কিনেছিলাম, বেশ ভালো। আমি আপনাদেরকে মদন মোহন মন্দিরের বাইরে এই পোড়ামাটির যে দোকানগুলো বসে সেগুলো একটু দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসলে এখান থেকে কেনাকাটাও করে নিতে পারেন। এরপর আমরা সোজা চলে এলাম রাসমঞ্চ। এই রাসমঞ্চেতে টিকিট কাটতে হয়। অনলাইনে কাটলে 20 টাকা আর ক্যাশ কাটলে 25 টাকা। আমরা এখান থেকে 25 টাকা করে টিকিট কেটে নিলাম। এই রাসমঞ্চের এই টিকিটটা সঙ্গে রেখে দেবেন, এটা আরও 2 জায়গায় দেখবে। মল্লরাজ বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ নির্মাণ করেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব এই রাসমঞ্চেই অনুষ্ঠিত হতো। রাসমঞ্চের নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের তৈরি। রাসমঞ্চের উপরের অংশ পিরামিড আকৃতি, মাঝের অংশ বাংলা চালের ন্যায়, আর নিচের অংশের খিলানগুলি মুসলিম স্থাপত্যের ন্যায়। বিষ্ণুপুরে রাস উৎসবের সময় আগে বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ মূর্তি এখানে এনে পুজো করা হতো। তার জন্যে 108টা রাধাকৃষ্ণ মূর্তি এখানে বসত। 108 জন পুরোহিত থাকতো এবং 108টা প্রদীপ এখানে জ্বলত। 1932 সালের পর ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই রাসমঞ্চকে সংরক্ষিত করায় তারপর থেকে এখানে রাস উৎসব আর হয় না। তবে এটা বাচ্চাদের লুকোচুরি খেলার একটা আদর্শ জায়গা আমার মনে হয়েছে। অপূর্ব সুন্দর এই রাসমঞ্চ। আমরা অনেকটা সময় এই রাসমঞ্চে কাটালাম। আপনারা আসলে অবশ্যই রাসমঞ্চে আসবেন আর রাসমঞ্চের টিকিটগুলো যত্ন করে রেখে দেবেন। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের সবচেয়ে বিখ্যাত ছিন্নমস্তার মন্দিরের সামনে। এটাই ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরের পাশেই পুজো দেওয়ার জন্যে ডালার দোকানগুলো রয়েছে। আমরা এখান থেকে 50 টাকা করে ডালা নিয়ে নিলাম, মাকে পুজো দেব। মেদিনীপুর নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই 1973 সালের 21শে জুলাই এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ছিন্নমস্তার মন্দিরের ঠিক পাশেই দলমাদল কামান রয়েছে। আমরা সেই দলমাদল কামান এবার দেখব। কথিত আছে নগর দেবতা
এই কামান থেকেই গোলা দেগে বর্গীদের ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বর্গী আক্রমণ রুখে দিয়েছিলেন এবং বর্গীদের এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ৬৩টা লোহার আংটা দিয়ে এই কামান তৈরি হয়েছিল। এর দৈর্ঘ্য 3.8 মিটার আর ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার আর ওজন 112 কুইন্টাল। এখন ডাব খাওয়ার রেস চলছে। ডাব খেয়ে আমরা এখন সোজা চলে এসেছি বিষ্ণুপুরের পোড়ামাটির হাট, যেখানে বসে এই জায়গাটাতেই পোড়ামাটির হাট বসে। বাঁকুড়া বিষ্ণুপুরের লাল মাটি, খুব সুন্দর এই জায়গাটা। আর সামনেই এখানে জোর শ্রেণীর মন্দিরগুলো রয়েছে, আমরা সেইগুলো দেখব। এই দেখুন জোর শ্রেণীর 3টে মন্দির এখানে রয়েছে। 1726 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিংহ ও তার পত্নী ধ্বজামণি দেবী এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন। জোর শ্রেণীর মন্দির থেকে এখন আমরা চলে এসেছি নন্দলাল মন্দিরের সামনে। আনুমানিক 1800 শতকের শেষ ভাগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, তবে এর কোনো ভিত্তিপ্রস্তর পাওয়া যায়নি। এই মন্দিরটা ল্যাটেরাইট পাথরের তৈরি একরত্ন মন্দির, বেশ সুন্দর মন্দিরটা। চলুন তাহলে আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে দেখি। বেশ ভালো, ত্রিখিলানযুক্ত। সামনের অংশে বেশ কিছু টেরাকোটার কাজও রয়েছে, আমরা সেই সব দেখলাম, বেশ ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই এই নন্দলাল মন্দিরটি ঘুরে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আমরা এবার একটু গর্ভগৃহটা দেখে নিই। যদিও এখানে কোনো গর্ভগৃহে কোনো বিগ্রহ নেই, তবে খুব সুন্দর কাজ করা। এই দেখুন ভেতরটা পুরো একেবারে ফাঁকা, আর আমরা সেটাও দেখে নিলাম, বেশ ভালো লাগলো। আর এইটা অলিন্দ ত্রিখিলানের ভেতরে যে বারান্দা মতো রয়েছে তার ভেতরের অংশটা, এটা বেশ সুন্দর। আমরা পুরো মন্দিরটা অনেকটা সময় ধরে ঘুরে দেখলাম। নন্দলাল মন্দির থেকে আমরা এগিয়ে এখন চলে এসেছি রাধা মাধব মন্দিরে। এইখানে পরপর 2টো মন্দির আছে, প্রথমে রাধা মাধব মন্দির আর ওই ভেতর দিকে কালাচাঁদ মন্দির। এই রাধা মাধব মন্দিরটাও একরত্ন মন্দির। এই মন্দিরটি মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা খুবই সুন্দর। আমরা ভিতরে গিয়ে পুরো মন্দিরটা ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব। সামনেই একটা খুব সুন্দর তুলসী মঞ্চ রয়েছে, বড় তুলসী মঞ্চ, সেখানে তুলসী গাছও রয়েছে। আর এই হচ্ছে মন্দিরটা, আর এইটা হচ্ছে ভোগঘর। তখন এখানে ভোগ রান্না হতো, সেটাও আমরা দেখলাম, খুব ভালো লাগলো। চলুন তাহলে পুরো মন্দিরটা এবার আমরা একটু ঘুরে দেখি। এখানেও টেরাকোটার কাজ রয়েছে। আর এইটা হচ্ছে মন্দিরের নহবতখানা, এইখান দিয়ে ভেতরে আগে প্রবেশ করতে হতো, আমরা সেটাও দেখলাম। আর এইটা হচ্ছে নাট মন্দির, সেই নাট মন্দিরও আমরা দেখলাম, বেশ সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই রাধা মাধব মন্দিরটা দর্শন করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আমরা অনেকটা সময় ধরে এই মন্দিরটা ঘুরে দেখলাম। এরপর আমরা চলে যাচ্ছি এরপরের কালাচাঁদ মন্দির দেখতে। এখানে খুব সুন্দর গাছ রয়েছে, গাছগুলো বেশ প্রাচীন গাছই হবে। এই দেখুন এইখানে এই গাছটা দেখে আমাদের খুব ভালো লাগলো। এটা একটা শিমুল গাছ, দেখুন গাছটা কীরকম উঠেছে। আমরা দেখলাম, আমার স্ত্রী তো এইখানে গাছের সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো। আমি গাছটা আপনাদের চারিদিক দিয়ে দেখাবার চেষ্টা করছি। বহু প্রাচীন গাছ, শিমুল গাছ, সেটা বোঝা যাচ্ছে। আমরা দেখলাম, আবার আমার স্ত্রী সামনে বেঞ্চে বসে পড়লো। এরপর আমরা চলে এসেছি কালাচাঁদ মন্দিরে।
এই মন্দিরটিও একরত্ন মন্দির, খুব সুন্দর। এই মন্দিরটি মল্লরাজ রঘুনাথ সিংহ 1665 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এটা একরত্ন মন্দির। এর দেয়ালে সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, আমরা দেখব সেগুলো আর আপনাদেরও দেখাবো। আশা করি এই মন্দিরটিও আপনাদের খুব ভালো লাগবে। আমি পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবার চেষ্টা করছি। এইখানে সামনে তুলসী মঞ্চ, প্রত্যেকটা মন্দিরেই কিন্তু তুলসী মঞ্চ দেখছি। আর এটা ত্রিখিলান যুক্ত মন্দির। ভেতরে একটা ছোট অলিন্দ রয়েছে, এর চারদিকেই ত্রিখিলান রয়েছে। আমরা দেখলাম, বেশ ভালো লাগলো। আপনারাও যদি আসেন অবশ্যই তাহলে এই মন্দিরটায় আসবেন। কালাচাঁদ মন্দির থেকে আমরা এখন চলে এসেছি রাধা গোবিন্দ মন্দির দেখতে। এই মন্দিরটি খুব সুন্দর। আর এইখানে মন্দির সম্বন্ধে জানা যাচ্ছে, এখানে বোর্ড আছে, প্রত্যেকটি মন্দিরেই বোর্ড করা আছে। এই মন্দিরটি মল্লরাজ গোপাল সিংহের পুত্র মল্লরাজ কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। খুব সুন্দর এই মন্দিরটি, ঝামা পাথরের তৈরি একরত্ন মন্দির এটা। আমরা মন্দিরটা পুরো ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরের সামনে একটা ইটের তৈরি রথ রয়েছে, এটাও একরত্ন বিশিষ্ট রথ, কারণ নিচে রথের মতো চাকা রয়েছে, ত্রিখিলান যুক্ত চারদিকে। আর এইটা রাধা গোবিন্দ মন্দির, খুব সুন্দর লাগলো এই মন্দিরটা দেখে। আপনারা আসলে অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা সম্ভবত নাট মন্দির ছিল, আমরা সেটাও দেখলাম। এরপর আমরা চলে এসেছি গুমগড়ের সামনে। এটা মল্লরাজ বীরসিংহ 17 শতকের দ্বিতীয়ার্ধে নির্মাণ করেন। কেউ এটা বলে দোষীদের শাস্তিঘর ছিল, কেউ বলে এটা শস্যঘর ছিল, আবার অনেকের মতে এটা রাজবাড়ি, জলের ট্যাঙ্ক ছিল। গুমগড় থেকে আমরা এখন চলে এসেছি শ্যামরাই মন্দিরের সামনে। এই মন্দিরটি সামনে প্রচুর পোড়ামাটির জিনিসপত্র নিয়ে দোকান রয়েছে, এখান থেকে আপনারা কেনাকাটিও করে নিতে পারেন। আর এই সামনেই পঞ্চরত্ন শ্যামরাই মন্দির, অপূর্ব সুন্দর এই মন্দিরটা। আমরা সেই মন্দিরটা ঘুরে দেখব। আর আপনারা রাসমঞ্চে যে টিকিটটা কেটেছেন সেইটা কিন্তু এখানে দেখাতে হবে। আর এর দেয়ালে যে অপূর্ব টেরাকোটার কাজ আছে সেই কাজগুলো, এখন এখানে যে শাড়ি হয় বালুচরি শাড়ি, তার ডিজাইন এই মন্দিরের টেরাকোটার কাজ দেখেই তৈরি হয়। আমি এই মন্দিরটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে। অপূর্ব সুন্দর এই মন্দির। এই মন্দিরের উপরে ওঠা যায় না, চারিধার দিয়ে এই মন্দিরটা দেখতে হয়। আমরাও চারিধার দিয়ে এই মন্দিরটা দেখলাম, খুব ভালো লাগলো। এই অপূর্ব সুন্দর প্রাকৃতি দেখে আমাদের মন ভরে গেল। আমরা অনেকটা সময় এখানে রইলাম। এই মন্দিরটা পঞ্চরত্ন মন্দির এবং আমার মতে এটাই বিষ্ণুপুরের শ্রেষ্ঠ মন্দির। এরপর আমরা চলে এলাম মা মৃন্ময়ীর মন্দিরে। এইটা মল্ল রাজাদের দুর্গা মন্দির। মল্লরাজ জগৎমল্ল 997 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। দৈবাদেশ পেয়ে মন্দির ও মাতৃ প্রতিমা এইখানে প্রতিষ্ঠিত হয়। খুব সুন্দর এই মন্দিরটা। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমি ভেতরে দেখাতে পারলাম না। আমরা গিয়ে ভেতরে মাকে প্রণাম করে এলাম এবং এখানে দুর্গাপুজোর সময় কামান দাগা হয়। এই মৃন্ময়ী মায়ের মন্দির থেকে রাজবাড়ির কিছুটা ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, আমি সেটা দেখার চেষ্টা করলাম। মৃন্ময়ীর মায়ের মন্দিরের অপোজিটেই রয়েছে রাধাশ্যাম মন্দির। এইটা রাধাশ্যাম মন্দিরের তোরণ। আমরা এবারে ভেতরে যাব। ভেতরে গিয়ে আমরা পুরো মন্দিরটা দেখব
এই মন্দিরটাও খুব সুন্দর। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। আমরা চারিদিকটাই মন্দিরের ঘুরে দেখছি, খুব সুন্দর এই মন্দিরটা সাজানো। এখানেও ভোগঘর, তুলসী মঞ্চ সমস্ত কিছু রয়েছে। আর মন্দিরে টেরাকোটার কাজও অল্প রয়েছে। উপরে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ছবি তুললাম না। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরের জোড়বাংলা মন্দিরের সামনে। এই মন্দিরটাও অপূর্ব সুন্দর। এখানেও টিকিটটা আপনাদের দেখাতে হলো। আমরা এবার এই জোড়বাংলা মন্দিরটা পুরো ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবার চেষ্টা করব। এই মন্দিরটা দুটোর বাংলার চালা একসঙ্গে জোড়া করে এই মন্দিরটা সেই জন্যে জোড়বাংলা বলা হয়। এই মন্দিরটাও অপূর্ব কারুকার্য সমৃদ্ধ। এর দেয়ালে প্রচুর টেরাকোটার নকশা করা রয়েছে, যা দেখে মন ভরে যায়। আমি অনেকক্ষণ সময় ধরে এই জোড়বাংলা মন্দির দেখলাম, খুব ভালো লাগলো। মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কৃষ্ণরায় মন্দির নামেও এই মন্দিরটা বিখ্যাত। আমাদের জোড়বাংলা মন্দির দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পরবর্তী মন্দিরের দিকে। আমরা এখন চলে এসেছি মহারাজা বীরামবীর উদ্যান। আর এই সামনেই এটা লালজি মন্দির। এই উদ্যানটায় ঢুকতে গেলে 5 টাকা করে টিকিট কাটতে হয়, কিন্তু মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আমরা এই বাইরে থেকেই এই উদ্যানটা দেখলাম, বেশ সুন্দর লাগলো। বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস রয়েছে। চলুন তাহলে এইবারে এই লালজি মন্দিরটা আমরা দেখে নিই। এই মন্দিরটি মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। খুব সুন্দর একরত্ন এই মন্দিরটা আমরা দেখলাম, কি খিলানযুক্ত, আমরা সেটা দেখলাম। এরপর আমরা চলে এলাম বড় পাথর দরজার সামনে। এইটাও বিষ্ণুপুরের মল্ল রাজাদের উত্তর দিকের মেন প্রবেশদ্বার ছিল। এর ভেতরে সৈন্যরা থাকতো এবং নগরকে রক্ষা করত। এই বড় পাথর দরজার দ্বিতল এর দেয়ালে অনেক ফুটো আছে। সেই ফুটো দিয়ে তখনকার সৈন্যরা গোলা বা তীর ছুটত এবং শত্রুদের দমন করত। এই দেখুন, এইগুলো সেই ফুটোগুলো, এখনও সেগুলো দেখা যাচ্ছে। এই বড় পাথর দরজা সম্ভবত 17 দশকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ নির্মাণ করেন। বড় পাথর দরজা থেকে কিছুটা এগিয়ে ছোট পাথর দরজা, এটাও রয়েছে। এর চারিদিকে পরিখা ছিল। মল্লরাজ বীরসিংহ 17 দশকের মধ্যভাগে এই দরজাটা নির্মাণ করেন। সেই সময় এখানেও সৈন্যরা থাকতো, তার জন্যে ডান দিকে সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠে শত্রুদের দেখতো। আর এই দেখুন, ছোট পাথর দরজা থেকে বড় পাথর দরজা, আর এই যে মাঝখানে জলাশয়টা দেখলেন, এটাই মনে হয় পরীক্ষা ছিল। আমরা বিষ্ণুপুরের ছোট পাথর দরজা এবং বড় পাথর দরজা দুটোই দেখে নিলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী গন্তব্যে। আমরা এখন চলে এসেছি পাথরের রথ দেখতে। এটাই আমাদের শেষ গন্তব্য। এইটাই সেই পাথরের রথ, ল্যাটেরাইট পাথরের তৈরি। এই রথটাও খুব সুন্দর। নিচে 6টা খিলান রয়েছে, আর উপরে 3টে খিলান, আর উপরে এক সিংহ একটা খিলানের রথ। অনেক দেরি হয়ে গেছে। আমরা রাস্তার ধারে একটা হোটেল থেকে নিরামিষ সবজি ভাত খেয়ে নিলাম। 50 টাকা করে প্লেট, আর পরে ভাত নিলে এক্সট্রা 5 টাকা করে দিতে হবে। খারাপ করেনি। শাক, আলু ভাজা, 2 রকম তরকারি, বাঁধাকপি আর একটা ফুলকপির তরকারি দিয়েছিল, ভালোই হয়েছিল।
আর বাদবাকিরা সবাই ডিম ভাজা নিয়েছিল। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখন প্রায় 3টে বেজে গেছে, আমরা কামারপুকুর ফিরে যাব। আবার দেখা হবে কালকে জয়রামবাটি ভ্রমণ নিয়ে।